নমস্কার, আমি কুশ। ভূত এফএম বাংলাতে আপনাকে স্বাগত। শুরু করছি আজকের গল্প। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের নাম ছাদে হাঁটা লোকটা। কলকাতার এক পুরনো এলাকা, হাতিবাগান। এখানকার গলিগুলো যেন ইতিহাসের পাতা খুলে বসে আছে। সেসব পুরনো দোতলা বাড়ি, ধুলো জমা বারান্দা, কালো হয়ে যাওয়া দেওয়ালে মোটা শ্যাওলা, সব কিছুতেই একটা প্রাচীন গন্ধ মিশে আছে। এমনই এক গলিতে দাঁড়িয়েছিল বাড়িটা, ৮ নম্বর বাগচি লেন। এই বাড়িরই দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন অর্ণব সরকার। সদ্য একটি বেসরকারি সংস্থায় চাকরি পাওয়া তরুণ। সল্টলেকি অফিস, কিন্তু ব্যাচেলারদের জন্য কাছাকাছি ভাড়াবান্ধব বাড়ি পাওয়া ভার। তাই কম ভাড়া এই বাড়ি পেয়ে দেরি না করে উঠেই পড়ে সে। প্রথম সপ্তাহে সবকিছু স্বাভাবিক ছিল। বাড়ির মালিক বৃদ্ধা সরলা বাগচি নিচতলায় একাই থাকেন। প্রায় কথা বলেন না, শুধু মাঝে মাঝে বারান্দা থেকে বাইরে তাকিয়ে থাকেন। অর্ণব ভেবেছিল হয়তো স্বামী সন্তানহীন একাকিত্বই তাকে চুপ করিয়ে দিয়েছে। তবে অস্বাভাবিকতা শুরু হল ১০ম রাত থেকে। রাত তখন ২টো পেরিয়ে গেছে। ঘরের আলো নিভিয়ে মোবাইলে গান শুনছিল অর্ণব। হঠাৎ এক চাপা আওয়াজ তার কানে এলো। ঢস ঢস ঢস। কেউ যেন ছাদে হাঁটছে, ভারী পায়ের শব্দে। অর্ণব ভাবল হয়তো পাড়ার কেউ উঠে গেছে ছাদে। বেহুদা এই রাতে, নাকি চোর? সে উঠে জানলার বাইরে তাকাল। কিছুই দেখা গেল না। শব্দ তখনও চলছে, যেন কেউ ধীর পায়ে হাঁটছে। তবে একই স্থানে নয়, পুরো ছাদ জুড়ে ঘুরছে। সে ধীরে ধীরে ছাদে ওঠার সিঁড়ির দিকে এগোল। শব্দ তখন থেমে গেছে। যেই সে দরজা খুলে ছাদে পা রাখল, হিমেল হাওয়া তার গায়ে ছায়ার মতো ছুঁয়ে গেল। হঠাৎই সে দেখল এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ছাদের কিনারায়। লম্বা, মাথা নিচু, কাপড়ে ঢাকা শরীর। কে আছেন? অর্ণব প্রশ্ন করল। ছায়াটি মুখ তুলল না, নাড়লও না। কেমন এক অভিশপ্ত স্তব্ধতা ঘিরে ধরল চারপাশ। অর্ণব সাহস করে এক পা এগিয়ে গেল। ঠিক তখনই ঝাঁপ, সেই ছায়া হাওয়ার মতো গায়েব হয়ে গেল। অর্ণব হতবাক হয়ে চারদিক তাকাল। কিছুই নেই। পরদিন সকালে ছাদের এক কোণায় একটা পাখির পালক আর একজোড়া ছেঁড়া চটি পড়ে থাকতে দেখা গেল। পরদিন রাতে আবার সেই শব্দ, ঢস ঢস, ঠিক সেই একই সময়। অর্ণব এবার সাহস করে ছাদে উঠল না। কিন্তু পরদিন খবর ছড়াল। পাশের বাড়ির বাসিন্দা রাজু, যে গতরাতে ছাদে গেছিল চোর ধরতে, তার দেহ পাওয়া গেছে ৮ নম্বর বাড়ির ছাদে, ঝুলন্ত অবস্থায়। পুলিশ এলো, লাশ নামালো, প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করল। অর্ণব শুধু বলল, আমি কিছু শুনেছিলাম, কিন্তু ভয় পেয়েছিলাম, ছাদে যাইনি। কিন্তু একবার নয়, দ্বিতীয় মৃত্যু ঘটল ৩ রাত পর। এবার ছিল বাড়ির কেয়ারটেকার সুনীল। সে নাকি এক রাতে উঠে দেখেছিল ছাদে আলো জ্বলছে। ভয় না পেয়ে উঠে গিয়েছিল ছাদে। সকালে তার দেহ পাওয়া গেল ছাদের মাঝখানে, গলায় একটা দড়ি বাঁধা, কিন্তু আশেপাশে কোনো দড়ির কাঠামো নেই। অর্ণব আতঙ্কিত হয়ে পড়ল। প্রতিদিন রাতে সেই শব্দ, ঢস ঢস ঢস। আর কেউ যদি খুঁজতে যায়, ফিরে আসে না। একদিন সে নিচে গিয়ে সরলা বাগচিকে জিজ্ঞেস করল, মাসিমা, এই ছাদে কি আগে কিছু হয়েছে? কেউ আত্মহত্যা বা কিছু? সরলা একটুও চমকালেন না, শুধু ধীরে বললেন, তুমি এখনো বেঁচে আছো, সেটাই অনেক। বেশি জানার চেষ্টা করো না বাবা। অর্ণবের মনে প্রশ্ন জমছিল। রাতে ঘুম হচ্ছিল না। ভয়, কৌতূহল আর অনির্বচনীয় টানায় সে একদিন গিয়ে হাজির হল স্থানীয় পুরনো লাইব্রেরিতে। খুঁজতে লাগল এলাকার ইতিহাস, পুরনো খবরের কাগজ। ২ ঘণ্টা খোঁজাখুঁজির পর এক হলদেটে পাতার কাগজে পেল সে এক শিরোনাম, ছাদের রক্তমাখা মৃত্যু, বাগচি বাড়িতে আত্মহত্যা নাকি খুন। তারিখ ১৯৮৭ সালের মে মাস। কিছুটা কাঁপা হাতে পুরো সংবাদটি পড়তে লাগল। গতকাল রাতে বাগচি লেনের ৮ নম্বর বাড়ির ছাদে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল এক তরুণী। নাম পিউ বাগচি, বয়স ২১। পড়াশোনায় মেধাবী, শান্ত স্বভাবের এই মেয়েটির আত্মহত্যার কোনো কারণ পরিবার জানাতে পারেনি। প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী আগের রাতেও ছাদ থেকে কারো হাঁটার শব্দ শোনা গিয়েছিল। তদন্ত চলছে। পিউ বাগচি। অর্ণবের মনে হল নামটা যেন কোথাও শুনেছে। হ্যাঁ, সরলা বাগচির দেওয়ালে একটা ম্লান ছবিতে হাসি মুখে দাঁড়িয়েছিল এক তরুণী। হয়তো এই পিউ। সে আবার গেল নিচে। সরলার দরজায় কড়া নাড়ল। সরলা ধীরে দরজা খুললেন। পিউ, আপনার মেয়ের নাম কি পিউ? সরলা কেঁপে উঠলেন, চোখ দুটো জলে ভরে গেল। তুই কেন জানতে চাইছিস?
আমি সত্যি জানতে চাই মাসিমা, কি হয়েছিল তখন? সরলা ধীরে ধীরে বললেন, পিউ ছোটবেলা থেকেই ছাদের দিকে অদ্ভুত আকর্ষণ বোধ করত। মাঝরাতে ছাদে উঠে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকত। আমরা ভেবেছিলাম মন খারাপ বা লেখাপড়ার চাপ, কিন্তু একদিন শুনলাম সে কারো সঙ্গে কথা বলছে। কারো সঙ্গে? সে বলতো, ছাদে একটা লোক হাঁটে মা, আমাকে ডাকে, বলে একদিন আমি ওর হব। আমরা চিকিৎসকের কাছে নিয়ে গেছিলাম, মানসিক চিকিৎসা চলছিল, কিন্তু চোখ বুজে ফেললেন সরলা। একদিন পিউর দেহ ছাদে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল। অর্ণব চুপ করে শুনছিল। হৃদয়ের মধ্যে কেমন এক ঠান্ডা বরফের বল গড়িয়ে চলেছে। 3 দিন অর্ণব ঘরের বাইরে যায়নি, কিন্তু রাত হলেই সেই শব্দ, ঢস ঢস ঢস, যেন কানের ভেতরে বেজে ওঠে। সে বুঝতে পারছিল এই শব্দ কেবল ছাদে হয় না, ওর ভিতরেও হয়। সে যেন কোনো ডাকে সাড়া দিতে চাইছে, কারো সঙ্গে দেখা করতে চাইছে। একদিন সে আচমকা চোখ খুলল। তার দেহ নিজে থেকেই উঠে দাঁড়িয়েছে। সে জানত না সে হাঁটছে, কিন্তু হাঁটছিল সিঁড়ির দিকে, ছাদের দিকে। দরজা খুলে ছাদে পা রাখতেই চোখে পড়ল সেই ছায়ামূর্তি। কিন্তু এবার সে স্থির নয়, ধীরে ধীরে অর্ণবের দিকে এগিয়ে আসছে। হাঁটা চলছে, চারপাশ অন্ধকার, আর সেই গম্ভীর আওয়াজ, ঢস ঢস ঢস, যেন এখন ওর বুকের মধ্যে ধ্বনিত হচ্ছে। হঠাৎ ছায়ামূর্তি থেমে গেল, মাথা তুলল। সেই মুহূর্তে অর্ণবের মনে হল তার মাথার মধ্যে কেউ কথা বলছে। পিউ আমার ছিল, তাকে নিয়ে গেছি আমি, এবার তুইও আসবি আমার সঙ্গে, চিরকাল হাঁটবি আমার পাশে। অর্ণব জ্ঞান হারাল। পরদিন সকালে তার ঘরে চোখ খুলল। পাশের পাড়ার রক্তিম, অর্ণবের অফিস কলিগ, তাকে উদ্ধার করে এনেছে। তুই কি পাগল? এত রাতে ছাদে গেলি কেন? অর্ণব ফিস করে বলল, ও আমায় ডাকে রক্তিম, ওর হাঁটা বন্ধ হচ্ছে না। রক্তিম বিষয়টা হালকাভাবে নিল না। সে এক তান্ত্রিকের খোঁজ করল। দক্ষিণেশ্বরের কাছে তপনবাবু নামে এক বয়স্ক পুরোহিত তান্ত্রিককে পাওয়া গেল। তপনবাবু বললেন, যে আত্মা ছাদে ঘোরে সে পূর্ণ হয়নি। একাকী মৃত্যুর অভিশাপ নিয়ে সে অন্যের আত্মা টানে, যাতে তার দুঃখে কেউ সঙ্গী দেয়। এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়, যে রাতে সে হাঁটে তাকে এক আয়নায় বন্দী করতে হবে। কিন্তু সেই আয়না কোথায় পাব? এক আয়না আছে, কালো ফ্রেমের, অভিশপ্ত আয়না, অনেক পুরনো পালি মন্দিরে রাখা আছে। সেই আয়না দিয়ে তার প্রতিবিম্ব ধরতে পারলে তাকে বেঁধে ফেলা যাবে চিরতরে। রাত ঘনিয়ে এলো। অর্ণব আয়না হাতে ছাদে দাঁড়িয়ে রইল, একা। অন্ধকার যেন তাকে গিলে খেতে চায়। হঠাৎ ঢস ঢস ঢস, ছায়ামূর্তি আসছে। আলো নিভে গেল হঠাৎ। অর্ণব আয়নাটি সামনে তুলল। ছায়ামূর্তির প্রতিবিম্ব দেখা যাচ্ছে তাতে, বিকৃত, বিকলাঙ্গ, কালো চোখ। সে আয়নাটি উঁচু করে ধরা মাত্রই এক ঝলক আলো, কেঁপে উঠল চারপাশ, বিকট আর্তনাদ, না, আমি যাব না, আমি হাঁটতে চাই, হাঁটতে চাই। তারপর এক মুহূর্ত স্তব্ধতা, আলো ফিরল, ছাদ খালি। যেই মুহূর্তে ছায়ামূর্তিকে আয়নায় বন্দী করা হলো, চারদিকের হাওয়া থেমে নাল। একটা ভারী নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল ছাদের প্রতিটি ইটে। অর্ণব আয়নাটাকে 2 হাতে শক্ত করে ধরে রেখেছিল, যেন ছেড়ে দিলেই আবার ছায়ামূর্তিটা বেরিয়ে আসবে। তপনবাবু বলেছিলেন, আয়নাটাকে রাখতে হবে এমন এক জায়গায় যেখানে দিনের আলো প্রবেশ করে না, যেখানে সময় থেমে থাকে। সেই অনুযায়ী আয়নাটাকে তারা পুঁতে রাখল বাড়ির পেছনে পুরনো বাগানে, যেখানে এখন কেবল কাঁকর, শুকনো পাতা আর ঝুপঝুপে অন্ধকার। তারপর কয়েক রাত কাটল শান্তিতে। নেই আর সেই ঢস ঢস শব্দ। ছাদ নিঃশব্দ। পাখিরা আবার ফিরে এসেছে। সরলা বাগচি যেন একটু স্বাভাবিক হয়েছেন। অর্ণব আবার কাজে যেতে শুরু করেছে। কিন্তু শান্তি বাড়ি বেশি হলে সন্দেহ জাগে না? 2 সপ্তাহ কেটে গেছে। এক রাতে হঠাৎ অর্ণব স্বপ্ন দেখে, এক বিশাল ছায়ামূর্তি আয়নার ভিতর থেকে ওর দিকে হাত বাড়িয়ে বলছে, আমায় বন্দী করেছিস, কিন্তু আয়নার ভিতরেও আমি হাঁটি হাঁটি হাঁটি, আর হাঁটতে হাঁটতেই একদিন বেরিয়ে আসব। ঘাম ভেঙে অর্ণবের ঘুম ভাঙল। পরদিন সকালে তপনবাবুকে দেখতে গিয়ে শুনল, তপনবাবু গতকালই নিখোঁজ হয়েছেন। আর সেই একই রাতে পেছনের বাগান থেকে ভেসে আসছে এক চেনা শব্দ, ক্র্যাক ক্র্যাক। আয়নার কাঁচ ফাটছে। অর্ণব ছুটে গিয়ে দেখে আয়নার ওপর ছোপ ছোপ ফাটল, আর তার মাঝে ঘূর্ণায়মান কালো ছায়া। সে বুঝল, অভিশাপ মুছে যায়নি, মাত্র রুদ্ধ হয়েছে, কিছু সময়ের জন্য। শেষ রাত, শহর নিস্তব্ধ। অর্ণব ঘরে বসে ভাবছে, হয়তো সেখানেই শেষ হবে ওর জীবন।
সে জানে ছায়ামূর্তি ফিরে আসবে, জানে আয়না আর কিছু সময় আটকে রাখতে পারবে না। ঠিক তখনই দরজায় টোকা পড়ল, টুক টুক টুক। অর্ণব ধীরে ধীরে দরজা খুলল। কেউ নেই, শুধু ছাদের দিক থেকে ভেসে আসছে সেই পরিচিত শব্দ, ঢস ঢস ঢস। এবার সে জানে পালানোর উপায় নেই, এবার সে দাঁড়াবে মুখোমুখি। ছাদে উঠে সে দেখল ছায়ামূর্তির জায়গায় দাঁড়িয়ে আছেন তপনবাবু। চোখ দুটো কালো, কণ্ঠ নিঃসার, শুধু বললেন, আমি ওর হয়ে গেছি, আমি এখন ছাদের লোক, তুইও আয়, আমাদের হাঁটায় শেষ নেই। অর্ণব আর কিছু মনে করতে পারে না। পরদিন সকালে লোকজন দেখে অর্ণবের দেহ ছাদে ঝুলছে, ঠান্ডা হয়ে যাওয়া। কিন্তু আশ্চর্য, তার চোখ খোলা আর ঠোঁটে অদ্ভুত এক হাসি। বাড়ির ছাদে তখনও কেমন এক ছায়া নড়ে উঠছে, হাঁটছে। ৮ নম্বর বাগচিলেনের বাড়িটা আজও আছে। বাড়ি বদলেছে, ভাড়াটে বদলেছে, কিন্তু ছাদে হাঁটা লোকটা বদলায়নি। প্রতি রাত ২টোয় এখনও শোনা যায় ঢস ঢস ঢস। আর কেউ যদি সেই শব্দ শুনে ছাদে যায়,